আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমি আমার লাইফটা এত ভালো ছিল। আসলে কি জানেন, আমি একটা আনলাকি একটা মেয়ে, নাহলে আমার লাইফে কেন এরকম হবে? ফেসবুক চালাচ্ছিলাম রাতে, হঠাৎ করে একটা ছেলে আমাকে নক করলো, এত রাত্রে আপনি কেন জাগা? তো আমি একটু রিপ্লাই দিইনি। সকালে লেখছে কেমন আছেন, এই সেই কত কিছু। তার সাথে আমার কথা হইলো, তার প্রোফাইল পিকচার ছিল। হ্যাঁ, প্রোফাইল পিকচারটা দেখে আপনার পছন্দ হয়েছিল? জি, পছন্দ হয়েছিল, একটু ভালো লাগছিল, এই জন্য পরে রিপ্লাইটা দিলেন। জি, রিপ্লাই দিছি। এমনিতে তো পছন্দ না হলে রিপ্লাই দেন না। তারপর রিপ্লাই দিলাম, কথা বললাম তার সাথে। একদিন আমাকে বললো যে তোমার আমার পছন্দ হয়, তোমাকে আমার ভালো লাগে। তো হঠাৎ করে একদিন বললো আমি ঢাকায় আসবো, আপনাকে দেখতে আসবো। তো রাত্রে গাড়িতে উঠছে, 10টার দিকে আসছে, দেখলাম, দেখার পর আমার পছন্দ হয়েছে। মানে সামনাসামনি ভালো লাগলো? জি, পছন্দ হয়েছে, সে আমাকে পছন্দ করছে। তো একটা টাইমে আমাদের মধ্যে একটা সম্পর্ক খুব ভালো চলে আসছে, যেটাকে বলতে পারেন যে তাকে আমি প্রচন্ড ভালোবাসি। তার সাথে আমার সম্পর্কটা খুব ভালো যাচ্ছে। আমি তাকে বললাম যে দেখো, আমাদের সম্পর্কটা আমরা গোপনে রাখি। আমি তো ফ্যামিলির বড় মেয়ে, আমার ভাই বোন আছে, আমার ফ্যামিলি আছে, তাদেরকে দেখতে হয়। এখন আমি সম্পর্কের মধ্যে বিয়েতে যাব না। তো বললো ঠিক আছে, আমি আপনার ফ্যামিলির দায়িত্ব অনেকটা আপনার উপরেই নির্ভর করে। আমার উপরে, জি। তা কি যে বললো যদি বিয়ে না করো আমি মরে যাব, হাত কাটে, এই কাটে সেই কাটে, যেটা আমি পছন্দ করতাম না। আমি বললাম কি যে দেখো, আমার তো ফ্যামিলি দেখতে হবে, আমার একটা সময় হোক, আমি তোমাকে বিয়ে করব। তো বললো যে না, আমি তোমাকে বিয়েই করব। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে বিয়ে করলে আসো, তো তাহলে কিন্তু এটা জানাজানি করা যাবে না। তো বললো যে ঠিক আছে। 6 মাস পর আসছে, ফ্যামিলিকে বলে আসছে যে আমি চাকরি করব ঢাকা। আমরা বিয়ে করলাম, আমাদের বিয়ের কাবিন হচ্ছে 3 লাখ। বিয়ে করার পর আমরা তো ওইভাবে রুম নিয়ে থাকি নাই, যেটাকে বলে হোটেলে, যেটা ওটাতে ওইখানে ছিলাম। তো ঠিক 2 দিন পর থেকে ও আমাকে বলতেছে যে তুমি কারোর সাথে কথা বলতে পারবা না। তো আমি বললাম যে এগুলা কি বলে, অফিসে গেলে কারোর সাথে কথা বলতে পারবা না? তো আমি যেখানে চাকরি করি সেখানে সবার সাথে আমার কথা বলতে হবে, নাহলে কি আমার চাকরি থাকবে? সে কি তখন ঢাকায় থাকতো? যে আমার জন্য ঢাকায় আসছে। ঢাকায় থাকতো, কিছু করতো না? না, তো আমি ওরে যতটুকু পারছি হেল্প করছি, টাকা দিয়েও হেল্প করছেন? জি। তো আমি বললাম কি যে বিয়ে করছো তো আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার ফ্যামিলিকে জানাও। তো বললো কি না, আমার এখন সময় হলে আমি বলবো। আমি বললাম, আমি নিজে বললাম যে আমি সময় হলে বলবো, আমার সময় হয়ে গেছে, তুমি বলো। এখন আমি বলবো না, আমার একটা চাকরি করতে হবে। তো আমি বললাম যে চাকরি তো পরেও করতে পারবা, তুমি তোমার বাসায় নিয়ে যাও, তাই না? তোমার বাসায় নিয়ে যাও, তোমার মা বাবার সাথে শুধু থাকবো, আর তো কোনো কিছু না। বলে এখন আমি পারবো না। তো আমার মোবাইলে হঠাৎ করে একটা ফোন আসছিল, তো আমি চিনি না, একটা ছেলে আমাকে ফোন দিছে, বলতেছে কি আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি কি আমার সাথে মিট করবেন? এই ছেলেটা এভাবে হোয়াটসঅ্যাপে লেখছে। তো আমি তখন জানি না, আমি তখন ঘুমায়া ছিলাম। ও লেখছে কি জন্য, আপনি কি আমার সাথে থাকতে চান, এই সে কত কিছু, যত বাজে ধরনের প্রেজেন্ট ও আগে লিখছে, আমার হাজবেন্ড আগে লিখছে। আপনার হয়ে সে রিপ্লাই দিচ্ছে? আপনি তখন তার সাথে ছিলেন, সময় কাটাচ্ছিলেন, ওই সময় সে রিপ্লাই দিচ্ছে? সে রিপ্লাই দিচ্ছে। একটা মেয়ে যখন একটা ছেলেকে এটা প্রস্তাব দিয়ে, ছেলে কি রাজি হবে না? অবশ্যই রাজি হবে। তো আমারে ওঠার পর আমাকে কি করছে, খারাপ থেকে একটা মারছে, ডাইরেক্ট বললো তুই এইগুলা করস, তুই তো তাহলে একটা খারাপ মেয়ে। তো আমি বললাম না ভাই, মানুষ পছন্দই করতে পারে, কোন জায়গা থেকে নাম্বার নিছে, আমি তো অনলাইনে কাজ করি, আমার নাম্বার অনেক মানুষের কাছে থাকতে পারে। আমি চুপ করেছিলাম, যাকে এটা আর আমি বাড়াবাড়ি করি নাই। তারপরে হঠাৎ করে ও বাজে বাজে গালিগালাজ করতো, তুমি পজিটিভ, তোমার ফ্যামিলি ভালো না, তুমি ভালো না, সবকিছু ঠিক আছে। যখন আমার ফ্যামিলি নিয়ে গালি দেয় তখন আমার খুব কষ্ট লাগে। দেখেন ভাই, আমি তো কাজ করি, তো আমার ফ্যামিলি চালাইতে হয়। তো আমার ছোট বোন যেটা, ওটার বিয়ে দিছি আমি। এর পুরো খরচ কে করেছে? বিয়ে আমি করছি। পুরো খরচ আপনি দিয়ে তার ছোট বোনের বিয়ে দিয়েছেন? হ্যাঁ। তো আমি তো আমার প্যাটের যাই, আমার ফ্যামিলির জন্য তো আমার কাজ করতে হয়, এই জন্য আমাকে গালিগালাজ করে। তো আমার ফ্যামিলিকে আমার দেখতে হবে না? একদিন 2 দিন 3 দিন গালিগালাজ শুরু করলো। তো আমি হঠাৎ করে একদিন আমি ওকে একটা গালি দিয়ে ফেলছি। তো আমারে বলতেছে তুমি যে ধরনের বাজে বাজে গালি সব দিত। তো আমি বললাম যে আমি যদি এটাই হই, তাহলে তুমি আমাকে জাইনা নিয়ে আসলো না তোমার লাইফে? আমি কি তোমার লাইফে গেছি? তুমি আমার লাইফে আসছো। তারপরে বললো যে ঠিক আছে, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তো আমি বললাম তুমি কি আমার সাথে এই করার জন্য আসছিলা? তারপর থেকে গায়ে হাত তোলা, আমার ইচ্ছা মতো গায়ে হাত তুলতো, যেটা বলার মতো নাই। আমার একদিন চার্জারের যে এগুলো আছে না, অ্যাডাপ্টারটা, হ্যাঁ, ওইটা দিয়ে খারাপ থেকে আমাকে একটা মারছে মাথার মধ্যে, ভাইসা ভাইসা পড়ছে, ও দাঁড়ায় আছে, ওর ভিতরে কোনো খারাপ কাজ করছে। মাথা ফেটে গেছে? আমার মাথা ফেটে গেছে।
আমি মানে কান্না করতেছি, ও আমার বলে কি যে অভিনয় করার দরকার নাই, এসব তোমার গায়ে এখন থেকে যাবে, তোমার শরীর দিয়ে এখন থেকে এভাবে রক্ত পড়বে, তোমার আমাকে আর ভাল লাগে না, আমার ফ্যামিলি কখনো মানবে না, তোমার সাথে আমার যায় না। তো এখানে আর কি বলার আছে ভাইয়া বলেন? আমি তো শেষ। আমার নিজের শরীরটা আমি কখনো কারোর সাথে কিচ্ছু করিনি, ওর সাথে আমি ফার্স্ট করছি, আমি শেষ না? তা আমার নিজের শরীরটা আমি যখন ওকে দিছি, তা আমি তো সারা জীবনের জন্য থাকার জন্যই ওকে দিছি, তাই না? ও যখন আমার যে ভিডিওগুলো করতো, এগুলো দেখার পর থেকে আমি মানে বলবেন না ভাই আমি কি পরিমাণ যে মানে নিজেকে নিজে ঘৃণা করি বলার মতো নাই। ও মানে যখন এগুলো ইন্টিমেট হতো তখন সে ভিডিও তো সব জি, কিছু, তো তো আপনি আমার নিষেধ করেন নাই? আসলে আমি তো বললাম না, আমি একটা এমন একটা মেয়ে, আমি মানে কোনো কিছু প্যাচ গুছ নাই আমার ভিতরে, যে সে করতেছে সে তো ছাড়বে না কখনো। মানে যেটা বলতে পারে না, আমি এক ধরনের এমন যে বিশ্বাস করি মানুষকে বলার মতো নেই। সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ও আমারে ভালোবেসে কোনোদিন বিয়ের পর থেকে কোনোদিন কোনো কিছু দেয় নাই আমাকে। আমার বার্থডে গেছে, যাই হোক গেছে, ও কোনোদিন আমাকে ভালোবেসে আসে না যে একটা গিফট বা কিছু, কোনো কিছু দেয় নাই, একটা ফুলও দেয় না। তো আমি এটার জন্য আশাও করি না। আপনি দিতেন? আমি দিতাম। আমি আশাও করি না যে এগুলো দিলে কি ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা তো আসে মন থেকে। একটা মানুষ আছে না যে আপনার সাথে সময় কাটাতেন সব সময় সেই হোটেলে? হোটেলে সে টাকাটাও আমি দিছি, ও আমাকে কিচ্ছু দেয় নাই। মানুষ মানে ভালোবাসা হাজবেন্ড ওয়াইফ ফাঁকা পকেটে শাসন, শুধু শাসন, শুধু শাসন। ওর ফ্যামিলির জন্য ও সবকিছু করছে। খালি বলে আমার ফ্যামিলির মান সম্মান যাবে, তুমি এখন কিছু বললো না, এখন কিছু বললো না। আমি বলছি আমি এখন তোমার বাড়িতে যাব, তোমার ফ্যামিলির কাছে যাব, তোমার সাথে থাকবো। তো বলতেছে এখন আমি পারবো না। আমি হাওয়া মাওয়া করে মানে কান্নাকাটি করি, যার জন্য আমি এত কিছু করলাম, যার জন্য আমি আমার ফ্যামিলির সাথে আস্তে আস্তে আপনি বুঝতে পারতেছেন যে এই সম্পর্ক শেষ হতে চলেছে। জি। হাত কাটা শুরু করলেন কেন? এটা কেন? ও আমার বলে কি যে তুমি বাঁচতে চাও? আমি কি বাঁচতে চাই মানে? তাহলে তুমি হাত কাটো, আমার জন্য হাত কাটো, দেখাও তুমি আমার কতটুকু ভালোবাসো, এই সে কত কিছু। আমি হাত কাটলাম ওর জন্য। আর ওটাও সে ভিডিও আমার সবকিছু ওর মোবাইল আছে, যা আছে সবকিছু, আমার হাত কাটা, আমার ভিডিও, আমার যা আছে, আমার 2-3 বছর আগের ভিডিও সব ওর কাছে আছে। আমি অনেক হার্ড, অনেক শক্ত। মায়ের খাওয়ার পর আমি কাঁদি নাই, আমার শরীরে দাগ থাকতো কিন্তু আমি কাঁদি নাই। আমাকে মারার পর ও, আমি যখন কাঁদি তখন আমাকে বলে কয় তোমার চোখ দিয়ে পানি কই, মানে কাঁদলে আমার যদি চোখে পানি না দেখতো তাহলে আমি নাকি ওর জন্য কাঁদতাম। তো এক কথা হচ্ছে আমাকে আর ভালোবাসে না, আমাকে আর চায় না। তো আমি ওরে ছাড়া থাকতে পারি না। আমি ওরে অনেক ভালোবাসি এবং এখনো ভালোবাসি। এমনও গেছে ও আমার মধ্যে পাড়া দিয়া রাখতো, এই জায়গায় পাড়া দিয়া দাঁড়ায় থাকতো। বেল্ট খুললেও আমারে মারছে, মানে মারছে তো মারছে, আমার শরীরে পুরো দাগ। ওর ভিতরে একটু কষ্ট লাগে না। তা আমি বলছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার যদি এত কষ্ট লাগে বা আমার যদি ভালোই না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তো বললো কি যে ঠিক আছে আমার সময় এলে আমি ডিভোর্স দিয়ে দিব। তোরে ইউজ করছে আমি এতদিন, ও নাকি আমাকে ইউজ করছে। হাজবেন্ড বউ মানে হাজবেন্ড ওয়াইফ কি একটা স্ত্রীকে ইউজ করতে পারে? তো বিয়েটা কি ইউজ করার জিনিস? তা আমি বললাম কি যে দেখো মানুষ, আমার ফ্যামিলিকে জানাজানি হইলো, আমি কান্নাকাটি করলাম ঘরের ভিতরে। আমি আমার সবচেয়ে বেশি আমার বাপকে ভালোবাসি। আমার বাপ এটা দেখার পর মানে আর সে খাওয়া দাওয়া ছেড়ে দিছে। তো আমি একবার না দুইবার সুইসাইড করতে গেছি। শুধু মানে আমি বাঁচতে পারবো না, যে অবস্থা আমার লাইফে গিয়েছে আমি আর বাঁচতে পারবো। আমি ওর জন্য যেভাবে কান্না করছি, আমি কানতে কানতে আমার এই গলাটা ব্যথা চলে আসছে, আমার মানে মুখটা মানে ফাইটটা যায় যখন আমি কান্না করি। মানে আমি কি বলবো, আমি কি ভুল কাজটা যে করছি ওর বিশ্বাস করে। আমার 2 বছরের ছবি এবং সবকিছু ওর কাছে এখনো। আমার কথা হচ্ছে পুরুষ মানুষ কেন এরকম, যে পুরুষ মানুষটা তো বিশ্বাস করে তার সাথে সবকিছু করা, তো এইগুলো আবার মানে স্ক্রিনশট দিয়া ভিডিও করে, এটা কি ধরনের জিনিস? তারপর হচ্ছে ভাইয়া আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমি নিজে যাই ডিভোর্স দিয়ে দিছি। 4 মাস আগে ডিভোর্স দিয়ে দিছি, গত 4 মাস আগে সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়ে দিছি। ডিভোর্সের পর আমি 5-6 দিন মানে আমি বিশ্বাস করে আমি 15 ওষুধ খাইছি। 2 দিন আমি মানে কোনো আমার মানে হুঁশ ছিল না যে আমি কই আছি, কি করতেছি। আমার বাপ মা কান্নাকাটি করতেছে, মানে তারপরে আমি একটু ঠিক হচ্ছি একটু করে। তো ওই দিনও আমি অনেক হাত কাটি, যেটা আমি জীবনও এগুলো আমি পছন্দ করতাম না, যেটা আমি দেখলে মানুষকে বলতাম যে এগুলো ঠিক না, সেই কাজটা আমার করতে হয়েছে।
তারপর হয়েছে কি, ওই যে বললাম না আমার একটু বিশ্বাস, আমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করি। তো কি করলো, মানে আমার থেকে মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে, তোমাকে আমি ভালোবাসি, ঠিক আছে আমি তোকে নিয়ে যাব। আমার কি স্বপ্ন জানেন ভাইয়া, যে আমি ওর সাথে থাকতে চাই, আমি ওকে মাফ করে দিছি। পরে কি ডিভোর্স উইথড্র করছিলেন? না না, ডিভোর্স একদম হয়ে গেছে। ডিভোর্সের পরও আমি ওর থেকে মাফ করে দিছি, ও আমার থেকে আসছে। তারপর কিন্তু সেটা তো হারাম সম্পর্ক। হ্যাঁ, এটা হারাম সম্পর্ক, এটা আমি জানি। ও কান্নাকাটি করতেছে, আসলে কি জানেন, যে শুনলাম যে একটা ছেলে নাকি একটা মেয়ের জন্য যদি কান্না করে, এটা নাকি সত্যিকারই কান্না। তো আমি বললাম ঠিক আছে, তো 2-3 মাস যাক, বিয়ের তো 3 মাস পর বিয়ে করতে হয়, আবার ডিভোর্সের 3 মাস পর। তো বললো যে ঠিক আছে। তো এখন কথাটা হচ্ছে কি, যে আমার ভিডিও কথায় কথায় বলে ছাড়া দিবে, আমাকে করে, আমাকে বলে যে তোমার সাথে আমি থাকতে চাই, যখন সময় হবে তখন বিয়ে করবো। তো আমি এটা চাই নাই। ওই দিনও আমাকে কি করছে, পাশের মার্কেটে আমি একটু জিম করি, তো পাশের মার্কেটে আসছে, আসার পর ওর বেল্ট আছে না, প্যান্টের যে বেল্টটা, আইসা আমাকে ওইখানে শুরু করছে জিমের ভিতরে। হ্যাঁ, মানে নিজের কাছে এত ঘৃণা লাগছে যে আমি কার সাথে সম্পর্ক করছি, কাকে বিয়ে করছি। আমি চাই যে কোনো মানুষ, যে মানে ছেলে মানুষকে বিশ্বাস জানে এভাবে না করে, যেভাবে আমি ওকে বিশ্বাস করছি। আমি যখন চাকরি করতাম, নিজে টাকা খরচ না করে ওকে দিতাম। ও আমার থেকে কখন টাকা চাইতো কিভাবে জানেন, তুমি আমার 10,000 টাকা দাও, আমি 10,000 টাকা কেমন আনবো, আমি কি শুয়ে না দিব, আমি কি শুয়ে টাকা এনে দিব, তাহলে আমার শুইতে হবে, আমি কি শুয়ে এনে দিব, তুমি শো, তাইলে আমার বলে। আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমার লাইফটা এত ভালো ছিল। আমার বাবা যখন আমার জন্য বিয়ে ঠিক করছিল ইতালিতে, আমি শুধু ওর জন্য না করছি। আসলে কি জানেন, আমি একটা আনলাকি একটা মেয়ে, নাহলে আমার লাইফে কেন এরকম হবে। আমার কথা হচ্ছে, আমি ওকে আর চাই না, আমি ওকে আর চাই না। আমি আমার মতো করে থাকবো, আমার ফ্যামিলি যখন সময় হবে। একটা কথা কি জানেন ভাইয়া, যারা ডিভোর্স হয়ে যায় না, যখন শুনে একটা মেয়ের যে বিয়ে হয়েছে, মানে মানুষটা যতই ছেলে ভালো, তখন ওই ছেলে মানে ছেলেটা বলবে যে মেয়েটা আসলে খারাপ। ওরা বলবো যে ডিভোর্সি মেয়েটাই খারাপ, যে ডিভোর্সি মেয়েটার সাথে কি কি হয় তাহলে এটা জানতে চায় না মানুষ। আমি চাই নাই যে আমি ডিভোর্সি হই, আমি কখনো চাই নাই যে আমার জীবনে এই দাগটা লাগুক। আমি অনেক হাসি খুশি একটা বিয়ে ছিলাম। এখান থেকে বের হয়ে আপনি একটা জিডি করবেন তার নামে, যে আমার প্রাক্তন স্বামী, যাকে আমি ডিভোর্স দিয়েছি, সে আমাকে ডিস্টার্ব করতেছে এবং সে স্বামী থাকা অবস্থায় আমার ছবি সংগ্রহ করে এখন সে আমাকে হুমকি দিচ্ছে। আপনি আজকে একটা জিডি করবেন, আপনি এই কথা আমাদের সবাইকে দিয়ে যান যে আপনি আজকে একটা জিডি করবেন। এরপর তার চিন্তা আপনি মাথা থেকে বাদ দিবেন। ইভেন আপনি যে কাজগুলো করছেন তার জন্য, এই কান্নাকাটি থেকে শুরু করে সবকিছু, সেগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। এটা কি কথা দিতে পারবেন আপনি আমাদেরকে? আমি আর কখনো এগুলো করবো না। আমি বাঁচতে চাই আমার মতো করে, আমার লাইফটা আমি আবার বুঝতে চাই ভালো করে। আমার ফ্যামিলির জন্য ওকে বাঁচতে হবে, সবসময় ভালো থাকতে চাই, হাসি খুশি থাকতে চাই।